দেশে জনপ্রিয়তা বাড়ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার। গ্রাহক সেবা থেকে শুরু করে মুনাফা বন্টনেও এগিয়ে এ ধরনের ব্যাংকিং। কন্টেইনার ডেলিভারিতে কোরবানির ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর। দুর্ভোগে আমদানি রপ্তানির সঙ্গে সম্পৃক্তরা। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। শর্তই বাধা বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এবং প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসছেন পর্যটক। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালো পুলিশ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আমি আপনার মাধ্যমে সময় টিভির সকল গ্রাহককে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সঙ্গে আলোচনায় যাব, কিছু রিপোর্ট দেখে নিচ্ছি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই সকাল থেকেই ঢাকা সহ সারা দেশের মন্দিরে মন্দিরে উৎসব আনন্দে ভিড় করছেন ভক্তরা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিহিত পূজা। এর আগে সকাল থেকেই মন্দিরগুলোতে পুরোহিতরা ব্যস্ত ছিলেন পূজার বিভিন্ন উপকরণ সাজাতে। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে এবং যাবেন দোলায় চড়ে। এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকের বোল, কাঁসার ঘণ্টা, শাঁখের ধ্বনিতে বোধন উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে দুর্গাপূজা উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মা যেন আমাদের সবার মঙ্গল করেন, ভালো করেন, সবাইকে সুস্থ রাখেন। মা যেন আমাদের সবার মাঝে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তি বিরাজ করেন। দুঃখ দুর্দশা, চলার পথের বাধা বিপত্তি, রোগ শোক সবকিছু অতিক্রম করে সবাই যেন শান্তিতে ভালোভাবে আমাদের এই জন্মভূমিতে থাকতে পারে, এটাই কামনা মায়ের কাছে। প্রতিষ্ঠার পর থেকেই দেশে জনপ্রিয়তা বাড়ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার। গ্রাহক সেবা থেকে শুরু করে মুনাফা বন্টনেও এ ধরনের ব্যাংকিং ব্যবস্থা এগিয়ে রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যাংকগুলোর। পাশাপাশি এ ব্যবস্থায় বিনিয়োগকৃত অর্থের প্রায় শতভাগই ফেরত আসে বলেও দাবি তাদের। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল কয়েক বছরে দেশের ব্যাংকিং খাতের আমানতে বাড়ছে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অংশগ্রহণ। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সুদমুক্ত কাঠামোগত আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে বিশ্বের 70-এর দশকে শুরু হয় ইসলামী ব্যাংকিং বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যা বর্তমানে মুসলিম প্রধান দেশগুলোর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে অন্যান্য দেশেও। 80-র দশকে বাংলাদেশ ইসলামী ব্যাংকের মাধ্যমে শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বর্তমানে 24টি ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 8টি করছে পূর্ণাঙ্গ শরিয়া ব্যাংকিং। বাংলাদেশের 90% লোকই চায় ইসলামিক ব্যাংকিং করার জন্য। বিশ্বের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো ইসলামিক ব্যাংক কিন্তু বন্ধ হয়নি, যে কোনো ব্যাংকরাপশন হয়নি, দেউলিয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল 5 বছরে দেশে ব্যাংকিং খাতে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়ছে, যেখানে 2010-এ ব্যাংকিং খাতে মোট আমানতের মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ছিল 16.34, যা চলতি বছরের জুনে এসে দাঁড়ায় 20.22%। 2010 সালে মোট আমানত ছিল ব্যাংকিং সেক্টরে 3,72,284 কোটি টাকা। আর এর ভিতরে শরিয়া ভিত্তিক ব্যাংকে ছিল 60,821 কোটি টাকা। আর 2015 সালে এসে মোট আমানত বৃদ্ধি পেয়ে হয়েছে 7,52,545 কোটি টাকা, যার মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংক 1,52,187 কোটি টাকা। তবে দেশের অর্থনৈতিক উন্নয়নে শরিয়া ভিত্তিক ব্যাংকের পাশাপাশি প্রচলিত ব্যাংক উভয়ই সমান অবদান রাখছে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এ বিষয়ে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মান্নানের কাছ থেকে জানবো বিস্তারিত। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আমরা রিপোর্টটি দেখলাম। আসলে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বলতেই আসলে আমরা বুঝি যে সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা।
তো ব্যাংক আসলে যে কারণে উৎপত্তি, যে লেনদেন, আমানত বা ঋণ দেয়া, সেখানে আসলে সুদ মুক্ত ব্যবস্থা, আসলে আমাদেরকে কার্যক্রমটা যদি একটু ব্যাখ্যা করতেন জি, সংক্ষেপে। ধন্যবাদ আপনাকে নাজিয়া। আমি শুরুতে বলতে চাই যে শরিয়া ভিত্তিক ব্যাংকিং মানে কিন্তু শুধু সুদমুক্ত ব্যাংক নয়। সুদমুক্ত তো অবশ্যই হতে হবে, সুদমুক্ত হওয়ার পরেও ইসলামী ব্যাংক হওয়ার জন্য একে বাড়তি কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রথম কথা হলো যে সুদ মুক্ত কেন? কারণ সুদকে এই সক্রেটিস থেকে শুরু করে সকল যুগের সকল দার্শনিকেরা এটাকে সমাজের জন্য, অর্থনীতির জন্য ক্ষতিকর এবং একটি অস্বাভাবিক একটি ব্যবস্থা হিসেবে বিবেচনা করেছেন। সুদ মানে হচ্ছে টাকার বেচা কেনার মাধ্যমে কিছু বাড়তি পাওয়া, কিন্তু টাকা নিজে কোনো কমোডিটি নয়, কোনো পণ্য নয়। টাকাকে আপনি পণ্যের মতো বেচা কেনা যদি করেন তাহলে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হবে, যেটাকে সক্রেটিস এবং অ্যারিস্টটল বলেছেন কৃত্রিম জালিয়াতি কারবার, যেটাকে কার্ল মার্কস এই সুদের বিপক্ষে কথা বলেছেন, এটাকে বার্গলারি বলেছেন, শীতকাটা চুরি বলেছেন। লর্ড কিন্স, যিনি 1930-এর দশকে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে এবং ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু জিরো রেট অফ ইন্টারেস্টের কথা বলেছেন। অর্থাৎ বিশ্বকে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচাতে হলে শূন্য সুদের হার কায়েম করতে হবে, সুদমুক্ত করতে হবে। কাজে সুদমুক্ত হওয়ার ধারণাটা এটা কোনো ধর্মীয় ধারণা নয়, ধর্মীয়ভাবেও আছে। তাওরাতে সুদকে নিষিদ্ধ করা হয়েছে, ইঞ্জিলে সুদকে নিষিদ্ধ করা হয়েছে, ঋগ্বেদে সুদের বিরুদ্ধে বলা হয়েছে এবং কোরআনেও সুদকে নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ হচ্ছে সুদ মানুষের জন্য কল্যাণকর নয়। এখন আমি বলছিলাম যে সুদমুক্ত ব্যাংক যেটাকে বলা হচ্ছে, শরিয়া ভিত্তিক ব্যাংক মানে কিন্তু শুধু সুদমুক্ত ব্যাংক নয়। শরিয়া ভিত্তিক ব্যাংক হচ্ছে সুদের বিকল্প হিসাবে মানুষের যে স্বাভাবিক যে লেনদেনের পদ্ধতি, পণ্যের বেচা কেনা, জিনিসপত্র ভাড়া নেওয়া কিংবা পার্টনারশিপ করা, এগুলো হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে ব্যাংকিংয়ের বাইরেও এই কারবারগুলো আমরা করে থাকি। এই যে মানুষের সহজাত স্বাভাবিক যে লেনদেন, এই লেনদেনগুলো ব্যাংকিংয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। ইসলামী ব্যাংকগুলোর সুদভিত্তিক ব্যাংকের সাথে একটি বড় পার্থক্য হচ্ছে সুদভিত্তিক ব্যাংক টাকার বেচা কেনা করে, ইসলামী ব্যাংক পণ্যের বেচা কেনা করে। ইসলামী ব্যাংক মানে বড় জাহাজ, মেশিনারি কিংবা ধরেন আর বাড়ি, এ সমস্ত ক্ষেত্রে ভাড়াটি এবং বাড়িওয়ালার সম্পর্ক যেভাবে সৃষ্টি হয় সেই ধরনের স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের পদ্ধতিগত পার্থক্য। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু আপনার এই সীমিত সময়ের মধ্যে আমি সেদিকে যাব না। কিন্তু মূল জিনিস হচ্ছে, এর চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ্যের দিক। সুদভিত্তিক ব্যাংকিং চালু হয়েছে বিপুল সংখ্যক মানুষের সম্পদের যে আয়, সেটাকে মুষ্টিমেয় সংখ্যক মানুষের কাছে পুঞ্জীভূত করার জন্য। অন্যদিকে ইসলামী ব্যাংকিং এর জন্ম হয়েছে বন্টনমূলক সুবিচার কায়েম করার জন্য, যাতে সমাজের সুবিধাবন শুধুমাত্র যাদের আছে সম্পদ তারাই সেই সম্পদ ভোগ করবে না, বরং সম্পদের যাতে বন্টনমূলক ভাবে সেটা সব জায়গায় ছড়িয়ে যায়, এটা নিশ্চিত করা হচ্ছে ইসলামী ব্যাংকিং এর একটা অবজেক্টিভ। ইসলামী ব্যাংকিং মানে হচ্ছে, এটাকে আমরা বলি যে সুদ ভিত্তিক ব্যাংক হচ্ছে লোভ ভিত্তিক ব্যাংকিং, গ্রিড বেসড। অন্যদিকে ইসলামী ব্যাংকিং হচ্ছে মানুষের প্রকৃত প্রয়োজনকে অ্যাড্রেস করার জন্য, ইট ইজ এ নিড বেসড ব্যাংকিং সিস্টেম। এভাবে যদি আপনি দেখেন তাহলে ইসলামী ব্যাংকের পদ্ধতির চাইতেও ইসলামী ব্যাংকের লক্ষ্য, যেটাকে শরিয়ার পরিভাষায় বলা হয় মাকাসিদ বা মাকসাদ বা অবজেক্টিভ, সে মাকাসিদের শরিয়াটা হচ্ছে ইসলামী ব্যাংকিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। পদ্ধতিগতভাবেও সুদভিত্তিক ব্যাংকিং এর তুলনায় ইসলামী ব্যাংকিং এজন্য শ্রেয় যে যখনই আপনি টাকার বেচাকেনা করেন, অর্থাৎ ব্যাংকিং লেনদেনের মাধ্যমে প্রকৃত সম্পদ বৃদ্ধি পাক বা না পাক, প্রোডাকশন বাড়ুক বা না পারুক, টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে, এর ফলে সমাজে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। কিন্তু ইসলামী পদ্ধতির ব্যাংকিং এর মধ্যে এটা যেহেতু প্রকৃত সম্পদ ভিত্তিক, প্রকৃত পণ্য ভিত্তিক, পণ্য যতটা উৎপাদন বাড়বে তার সাথে টাকার পরিমাণও বাড়তে পারে, এর ফলে সেখানে মুদ্রাস্ফীতির কোনো কারণ নেই। তারপরে হলো যে আমাদের সমাজে মন্দ ঋণ, কুঋণের কথা আমরা বলি, কুঋণের প্রধান কারণ হচ্ছে ডাইভার্সন অফ ফান্ড, অর্থাৎ যে উদ্দেশ্যে অর্থ নেয়, টাকা নেয় লোকেরা, নেওয়ার পরে সেই টাকাটা অন্য কাজে যখন ব্যবহার করে তখন সেখানে আর টাকা ফেরত দিতে পারে না। কিন্তু ইসলামী ব্যাংকিং হচ্ছে সুপারভাইজড নেচারের, প্রকৃত পণ্যে বিনিয়োগ করে। ইসলামী ব্যাংক কাউকে টাকা দেয় না, বেচা কেনা পদ্ধতিতে কাউকে টাকা না দিয়ে যে ব্যবসাটা করবে সেই ব্যবসার জন্য যে ধরনের পণ্য দরকার কিংবা কারখানার জন্য কাঁচামাল দরকার, সেই ধরনের জিনিসগুলো সরাসরি ইসলামী ব্যাংক সরবরাহ করার কারণে সেখানে এক উদ্দেশ্যে টাকা নিয়ে অন্য উদ্দেশ্যে ব্যবহার করার যে ফাঁকটা, সেটা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে এটা হচ্ছে ইসলামী ব্যাংকিং এর একটি শ্রেষ্ঠত্বের দিক।
প্রচলিত যে ব্যাংকগুলো আছে তাদের সাথে কি আপনাদের কোনো ধরনের প্রতিযোগিতা বা এই ধরনের কোনো সমস্যায় পড়তে হয়? প্রতিযোগিতা তো সব জায়গায় থাকতে পারে। ইসলামী ব্যাংকগুলোর সাথে এক ইসলামী ব্যাংকের সাথে আরেক ইসলামী ব্যাংকের প্রতিযোগিতা থাকতে পারে। এখানে কোনো সমস্যার ব্যাপার নয়, বরং সুবিধার ব্যাপারটা হচ্ছে এটা যে আপনি যখন সুদ ভিত্তিক ব্যাংকে যারা কাজ করছেন, আমাদের ব্যাংক যারা তৈরি করেছেন, আমাদের ব্যাংকে যারা দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রথম এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মাইজুল হক সোনালী ব্যাংক থেকে এসছেন, আমাদের দ্বিতীয় প্রধান নির্বাহী তিনি এসছেন শিল্প ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তৃতীয় ম্যানেজিং ডিরেক্টর লুৎফর রহমান সরকার, উনি অগ্রণী ব্যাংকে এবং সোনালী ব্যাংকে এমডি থাকার পরে আমাদের ব্যাংকে 6 বছর এমডি ছিলেন, এরপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। এইভাবে যদি আপনি দেখেন বিভিন্ন ব্যাংক থেকে এসেই তো ইসলামী ব্যাংকে তারা নেতৃত্ব দিয়েছেন, এবং আমরা ফ্রেশ লোকদেরকে অন্য ব্যাংকে যেভাবে নেয় আমরাও সেভাবে ফ্রেশ লোকদেরকে রিক্রুট করছি। কাজেই এটা হচ্ছে 56টি ব্যাংকের মধ্যে এখানে 8টা ইসলামী ব্যাংক এবং 16টি ব্যাংক হ্যাভিং কনভেনশনাল ব্যাংকগুলো তাদের ইসলামী ব্যাংকে উইন্ডো এবং ব্রাঞ্চ আছে। সেখানে স্বাভাবিক নিয়মে প্রতিযোগিতাও আছে এবং পরিপূরক সম্পর্ক আছে আমাদের। আমরা কাজ করছি দুইটা পদ্ধতি নিয়ে। বর্তমানে যারা কনভেনশনাল ব্যাংকিং করছেন, সুদভিত্তিক ব্যাংকিং করছেন, তাদের অনেকেই ইসলামী ব্যাংকিং করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। বোর্ডের সিদ্ধান্ত হয়েছে, সরকারের কাছে তারা আবেদন করেছেন তাদের ব্যাংকিংটা ইসলামী পদ্ধতিতে করার জন্য অনুমতি দেওয়া হোক। আমাদের এখানে যে 25টা ব্যাংকের কথা বললাম, 25টা ব্যাংক বা 24টা ব্যাংকে বর্তমানে ইসলামী পদ্ধতির কার্যক্রম চালু রয়েছে। তারপরে বাংলাদেশে যখন ইসলামী ব্যাংকিং হয় কিভাবে হলো, আমাদের তৎকালীন অর্থমন্ত্রী 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন 1974 সালের আগস্ট মাসে তাজউদ্দিন আহমদ সাহেব আইডিবি কনফারেন্সে যোগদান করেন, জেদ্দা কনফারেন্সে, এবং সেইখানে আইডিবি চার্টার স্বাক্ষর হয়। প্রথম 26টি দেশ আইডিবি চার্টারে যারা স্বাক্ষর করেছেন, আমাদের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাহেব হচ্ছেন অন্যতম স্বাক্ষরকারী, এবং সেখানে তারা কমিটমেন্ট করেছেন যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম মানে সদস্য দেশগুলোর ব্যাংকিং সিস্টেমকে গ্রাজুয়ালি তারা ইসলামাইজ করবেন। এটা হচ্ছে সরকারি লেভেলের সিদ্ধান্ত। এরপরে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে ইসলামী ব্যাংকিং চালু করার জন্য তখন কোনো বেসরকারি ব্যাংক ছিল না, 6টা প্রাইভেট সরকারি কমার্শিয়াল ব্যাংক ছিল এবং 2টা বিশেষায়িত ব্যাংক ছিল। তাদেরকে চিঠি দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকিং চালু করার জন্য। কাজে এটা সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের উদ্যোগেই কিন্তু বাংলাদেশে ইসলামী ব্যাংকিং চালু করার জন্য 1974 সাল থেকে 1982 সাল পর্যন্ত ক্রমাগতভাবে চেষ্টা হয়েছে। তারপরে যখন বেসরকারি খাতে ব্যাংক করার জন্য অনুমতি দেওয়া হলো, 24টি ব্যাংকের জন্য লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়। তার মধ্যে 3টা ব্যাংক ছিল ইসলামী ব্যাংকিং করার জন্য, তার মধ্যে একটা ব্যাংক 1983 সালে চালু হয়। তারই ধারাবাহিকতায় বর্তমানে এতগুলো ইসলামী ব্যাংক আছে। কাজেই এটা কম্পিটিশনের ব্যাপার নয়, বরং এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা যে তারা সুদমুক্ত পদ্ধতিতে তাদের লেনদেন করতে পারবেন, শরিয়া সম্মতভাবে তাদের ব্যাংকিং কার্যক্রম করবেন। আর এই বিষয়টা কিন্তু শুধুমাত্র মুসলমানদের ব্যাপার নয়। আমি মনে করি এই দেশে 100% মানুষ তারা সুদের পক্ষে নয়। না, আমরা আজকাল দেখছি যে ইউরোপেও ইসলামী ব্যাংকিং জনপ্রিয় হচ্ছে। এক্স্যাক্টলি, এটা হতেই হবে। কারণ হচ্ছে যে একটা হচ্ছে কৃত্রিম ব্যবসা, এটা সবাই বলছেন, যারাই গভীরে যাচ্ছেন তারাই বলছেন কৃত্রিম পদ্ধতিতে টাকার এই যে আপনার গিয়ে 1997 সাল থেকে শুরু করে বিশ্বে যে গ্লোবাল রিসেশন, ফিনান্সিয়াল ক্রাইসিস, এই ক্রাইসিসের বলে হচ্ছে সুদের বুদবুদ। আপনার কাছে প্রকৃত পণ্য নাই, কিন্তু সুদের মাধ্যমে 1 টাকাকে বাড়াতে বাড়াতে আপনি 64 গুণ করে ফেললেন, এরপর এটাকে 1,00,000 গুণ করে ফেললেন, কিন্তু প্রকৃত পণ্য বাড়লো না 1 টাকাও, যার ফলে খুব বড় ধরনের বিশৃঙ্খলা অর্থনীতির সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আপনার সঙ্গে আরো আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসতে হচ্ছে। থ্যাংক ইউ। দর্শক, শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মান্নানের সঙ্গে। দর্শক, আবারও আলোচনায় ফিরছি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মান্নানের সাথে। আমরা কথা বলছিলাম শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে। জনাব আব্দুল মান্নান, আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে বিশ্ব মন্দার কথা বলছিলেন, যে গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দিয়েছিল এবং সেটার জন্য অনেকটা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থাকেই আসলে আপনি দায়ী করছিলেন। তো সেই সময়টা কিন্তু আমরা দেখেছি যে বিশ্বে অনেকগুলো দেশে অনেক ব্যাংকিং সেক্টরে আসলে ধস নেমেছিল, কিন্তু ইসলামী ব্যাংকগুলোর অবস্থা কিন্তু মোটামুটি ভালো ছিল। তো আসলে সেটা এটা একটা আলোচিত বিষয়। সারা দুনিয়াতেই অনেক চিন্তাবিদ, অনেক অর্থনৈতিক চিন্তাবিদ এটাকে খুব বিস্ময়ের সাথে দেখেছেন যে সারা দুনিয়াতে প্রায় 500 ইসলামী ব্যাংক আছে 65টি দেশে, কোনো একটি ইসলামী ব্যাংক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি এই মন্দার কারণে। এর কারণটা কি? এই কারণ নিয়ে অনেক সেমিনার সিম্পোজিয়াম হয়েছে। শেষ পর্যন্ত ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্যোগে সারা দুনিয়ার
চিন্তাশীল ব্যক্তিদেরকে নিয়েও কথা হয়েছে। এখানে একটা জিনিস ঘুরে ফিরে এসেছে, রিয়েল অ্যাসেট বেসড অ্যান্ড রিয়েল অ্যাসেট ব্যাকড, অর্থাৎ প্রকৃত পণ্য নিয়ে যারা কারবার করে তাদেরকে এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন হওয়ার কোনো কারণ নেই। আপনার একটা টাকা, একটা কাগজের নোট আমাকে মাহাথির মোহাম্মদ দেখাচ্ছিলেন পকেট থেকে একটা কাগজ বের করে, যেটার মধ্যে লেখা আছে 25 বিলিয়ন দিনার, এটা যুগোস্লাভ মুদ্রা। তিনি আমাকে কাগজটা ধরে মাহাথির মোহাম্মদ বললেন, আপনি আমাকে বলুন এটার কি দাম আছে। এক টুকরা কাগজ, এই কাগজের মধ্যে আমি যে কোনো সংখ্যা বসাতে পারি। এটা কিন্তু আমাকে খাদ্যও দিতে পারে না, অন্য কোনো কিছু আবার বেসিক নিড পূরণ করতে পারে না, যতক্ষণ না এর সাথে প্রকৃত পণ্যের সম্পর্ক নির্ধারিত হয়। আমরা আসলে প্রকৃত পণ্য ভিত্তিক কারবার হচ্ছে ইসলামী ব্যাংকিং। আমি যখন কৃষি ঋণ দেই তখন আমি কৃষককে টাকা দেই না, তাকে আমি বীজ ধান দেই, সার দেই, গরুর জন্য হালের বলদ দেই বা লাঙ্গল জোয়াল দেই, ইনপুট দিচ্ছি। আমি ইনপুটটা জমিতে যাচ্ছে এবং জমিতে ফসল উৎপাদন বাড়ছে এবং তার এগেনস্টে হয়তো আমি তার কাছ থেকে আমি লাভ দিচ্ছি। কিন্তু তাকে যদি আমি টাকা দেই, এই টাকাটা পকেটে যাবে এবং সেই টাকাটা কৃষি জমিতে না গিয়ে হয়তো অন্য কাজে ব্যবহার হতে পারে। উৎপাদন একটু বাড়লো না, কিন্তু টাকার পরিমাণ কিন্তু বছরের শেষে বেড়ে যাচ্ছে। 10,000 টাকার পরিবর্তে তিনি হয়তো 11,500 টাকা ব্যাংকে ফেরত দিচ্ছেন। এই যে একটা অবস্থা, এটাকে বড় অর্থনীতিতে ম্যাক্রো লেভেলে গিয়ে আপনি বিবেচনা করতে পারেন। বাংলাদেশে বিশ্বে যতবার অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, সেটা 30-এর মহামন্দা হোক কিংবা আপনার গিয়ে গত শতাব্দীর এই 90-এর দশকের মহামন্দা হোক, এগুলোর পিছনে কিন্তু এই ফিকটিশাস আপনার গিয়ে সম্পদ নিয়ে কারবার হয়েছে। মানে টাকার নামে 1 টাকাকে আপনি 1 কোটি টাকাতে রূপান্তরিত করছেন, কিন্তু পেছনে ইট ইজ নট ব্যাকড বাই রিয়েল অ্যাসেট। এটা হচ্ছে প্রকৃত সংকটের কারণ। এবং ইসলামী ব্যাংকিং এই ধরনের একটি ফিকটিশাস, মানে জালিয়াতিমূলক, মানে আপনার গিয়ে ব্যবস্থা থেকে কিন্তু সম্পূর্ণরূপে মুক্ত। এবং এটা যতটা মুক্ত ততটা নিরাপদ। এবং সে শুধু ব্যাংক নিরাপদ না, জনগণ এই ব্যাংক, যারা এই ব্যাংকের সাথে কাজ করছেন তারা নিরাপদ। এবং এই সিস্টেম এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, যে কোনো ভালো জিনিস, সূর্যের আলো যেমন নাকি শুধুমাত্র এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য, তেমনিভাবে ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে যদি কল্যাণ থেকে থাকে, সেই কল্যাণটা একেবারে আস্তিক এবং নাস্তিক নির্বিশেষে সকল মানুষের জন্য। সেই জন্যই এটাকে যেই নামেই রাখুন না কেন, আমি বলি যে ওয়েস্টে এটাকে ইসলামী ব্যাংকিং বলার প্রয়োজন। এটা কেউ পার্টিসিপেটরি ব্যাংক বলছেন, কেউ এটাকে প্রফিট লস শেয়ারিং ব্যাংক বলছেন। যেই নামেই ডাকুন না কেন, এই পদ্ধতির কাছে মানব জাতিকে ফিরে আসতে হবে। এটা হলো মানে বাস্তবতা, এটা বাস্তবতা। এবং এটা হচ্ছে স্বাভাবিক। আমি স্বভাবের সাথে বলছি, ইসলামী ব্যাংকিংয়ের যে কারবারগুলো, এগুলো যদি গভীরভাবে দেখেন, এটা হচ্ছে একটা স্বাভাবিক মানুষের স্বাভাবিক জীবনের, আবহমানকালের স্বাভাবিক জীবনের যে ব্যাংকের আর্থিক লেনদেনের যে পদ্ধতি, সেগুলোকে ইসলামী ব্যাংকের মধ্যে ব্যবহার করা হয়। একটি কনভেনশনাল ব্যাংকে একজন লোক যিনি টাকা কিনেন কম দামে, বেচেন বেশি দামে, তিনি যখন আবার বাইরে থেকে কোনো পণ্য কিনেন, সেখানে তো টাকা কিনেন না, তিনি সেই টাকা দিয়ে তিনি কিন্তু পণ্য কিনেন। অতএব আমি বলবো যে বাংলাদেশের ব্যাংকাররা যারা কনভেনশনাল ব্যাংকে কাজ করেন, তারাও যখন বিষয়টি তাদের সামনে পরিষ্কার হয়, তারা কিন্তু আমাদেরকে প্রতিযোগী ভাবেন না, বরং আমরা সোসাইটিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে কমপ্লিমেন্টারি রোল প্লে করছে, এটাই মনে করেন। আরেকটি বিষয় জানতে চাই যে ব্যাংকিং খাতে আসলে সম্প্রতি যেসব অনিয়ম, দুর্নীতি বা জালিয়াতি আমরা দেখছি, মনে হচ্ছে যে সুশাসনটা একটু কম। আসলে আপনার কি মনে হয়? সুশাসন কম, আমি এটা মানে ঠিক এইভাবে বলা যাবে না। কিছু দুর্নীতি এবং আপনার গিয়ে যেটাকে দুর্নীতির ঘটনা ঘটেছে এবং কিছু বড় ধরনের ঘটনা ঘটেছে, এগুলো ব্যাপকভাবে পত্রপত্রিকায় এসেছে। দেখুন, ব্যাংকগুলো কিন্তু একটা বড় নেটওয়ার্ক, 8,000 শাখায় বহু সংখ্যক ব্যাংকার কাজ করছেন তাদের মধ্যে, এবং লক্ষ লক্ষ ট্রানজ্যাকশন হচ্ছে। 8 কোটি অ্যাকাউন্ট রয়েছে ব্যাংকগুলোতে, 7.5 লক্ষ কোটি টাকার ব্যবস্থাপনা করছে এই ব্যাংকগুলো। সেখানে কিছু ঘটনা যেটা ঘটেছে দুর্নীতির, আপনি যেখানে অর্থকড়ি আছে সেখানে কিন্তু আমরা কিছু লোক খারাপ দিকে যেতে পারে। এই জন্য সেখানে সুশাসনের ব্যাপারটা আরো দৃঢ়ভাবে বলবৎ করতে হবে। এটা এখানে আরেকটি বিষয় আছে, গ্রাহকের আস্থা ধরে রাখা। মানে ব্যাংক ইজ নাথিং বাট ট্রাস্ট অফ পিপুল। জনগণ যতটা আস্থা বোধ করবে আপনার উপরে, তত বেশি আপনার কাছে আসবে। কাজেই আস্থা বাদ দিয়ে ব্যাংকিং হতে পারে না। কারণ আমি আমার টাকা, আমি সারা জীবনের সম্পদ
আমার পেনশন পেয়েছি আমি 25 বছর চাকরি করার পরে, সেটা এনে একজন ব্যাংকারের হাতে আমি তুলে দিচ্ছি। এটা যদি আমার যদি তার প্রতি আস্থা না থাকে তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারি না। কাজেই এই এই ধরনের ঘটনার একটা দুইটা দিক আছে। একটা তো হলো আমি ডিফেন্সে যাচ্ছি যে আমাদের এই কোটি কোটি কার্যক্রমের মধ্যে ধরেন অল্প সংখ্যক ঘটনা ঘটলো, কিন্তু এই অল্প সংখ্যক ঘটনা যখন নাকি খুব বড়ভাবে আসে তখন সেখানে জনগণের আস্থার মধ্যে চির ধরে, ফাটল ধরে। এবং ব্যাংকারদেরকে আগে যেভাবে সম্মানের দৃষ্টিতে দেখা হতে পারে যে যদি এই ধরনের ঘটনা বেশি করে ঘটতে থাকে তাহলে ব্যাংকাররা তাদের সেই সম্মানের জায়গাটি থেকে সরে যাবেন। এটা কিন্তু ব্যাংকারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি মানে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের আমি ভাইস চেয়ারম্যান। আমরা সেখানে আমাদের ফোরামে আলোচনা করছি যে এথিক্যাল স্ট্যান্ডার্ড আমাদের ব্যাংকারদের মধ্যে বাড়াতে হবে এবং সুশাসন যেটা শুধু নৈতিকভাবে লোকদেরকে উদ্বুদ্ধ করার ব্যাপারে একদিকে আছে, এবং নৈতিক মানসম্পন্ন লোকদেরকে ব্যাংকে আপনার জবে আনা দরকার, তাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড দেখা দরকার, তাদেরকে মোরালি ফিল্টার কতটুকু তারা, এটা দেখতে হবে। তার পাশাপাশি একজন লোক যে সমস্ত কারণে অপরাধ কর্মের সাথে যুক্ত হতে পারে সেই কারণগুলো বন্ধ করতে হবে। এবং এটার জন্য বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে খুবই মানে আপনার প্রোগ্রাম নেওয়া হচ্ছে, কার্যক্রম নেওয়া হচ্ছে। এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় আমি বলবো যে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি এ ব্যাপারে সচেতন রয়েছে। আমি দায়িত্বের সাথে বলছি, যে কোনো সময়ের তুলনায় গভর্নেন্স ইস্যুতে, সুশাসনের ব্যাপারে আপনার গিয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রি। আমি আরেকটি প্রশ্ন করবো, একটু সংক্ষেপে আমাকে জানাবেন যে দেশের অর্থনীতি এখন বলা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতি হচ্ছে রেমিটেন্স নির্ভর, তো সেই রেমিটেন্সের অনেকটাই কিন্তু আসছে ইসলামী ব্যাংকের হাত ধরে, তো সেটাকে কিভাবে দেখছেন? রেমিটেন্সের ব্যাপারে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে দুটা পায়ের উপরে, যদি বলি দুটো আর হচ্ছে, দুইটা পায়ের মধ্যে মার্ক করতে পারে দুইটা আর। একটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস আর একটা হচ্ছে রেমিটেন্স। রেডিমেড গার্মেন্টসের চাইতেও আমার দৃষ্টিতে রেমিটেন্সের আপনার গিয়ে কন্ট্রিবিউশন বাংলাদেশের অর্থনীতিতে বেশি, কারণ রেমিটেন্স যেটা আসে পুরোটাই আসে, আর রেডিমেড গার্মেন্টসের মাধ্যমে যেটা আসে সেটার কিছু অংশ আমরা রিটেইন করি, কিছু অংশ রিটেইন করতে পারি না বিভিন্ন কারণে। তো কাজেই রেমিটেন্সের মাধ্যমে যেটা আসে তার বাইরে হচ্ছে আমাদের প্রায় 1 কোটির বেশি লোক দেশের বাইরে থাকেন। তারা তাদের উপার্জনটা দেশে পাঠিয়ে দিচ্ছেন এবং এইখানে তারা ভোগ করছেন না, এখানে খাচ্ছেন না, তারা মানে বাইরে খাচ্ছেন, বাইরের বস্ত্র পরিধান করছেন, যার ফলে এবং তারা আমাদের অবকাঠামোর উপরে 16 কোটি মানুষের দেশ, ছোট্ট বদ্বীপ, সেখানে তারা থাকা খাওয়া না করার কারণে এখানকার ইনফ্রাস্ট্রাকচারের উপরে চাপ পড়ছে না। এদিক থেকে রেমিটেন্সটা হচ্ছে অত্যন্ত আমাদের অর্থনীতি, আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ বর্তমান সময়ে। এটাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তার জন্মাবধি একেবারে শুরু থেকেই আমরা রেডিমেড গার্মেন্টসকে যেমনিভাবে আমরা সেই 80-র দশকের শুরুতে গুরুত্ব দিয়েছি এবং সেটাকে দাঁড় করিয়েছি, তেমনিভাবে রেমিটেন্সকেও আমরা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমি নিজে 5 বছর আমি মধ্যপ্রাচ্যে আপনার গিয়ে 5টি দেশে দায়িত্ব পালন করেছি এবং ঘরে ঘরে গেছি, যেখানে প্রবাসীরা আছে প্রতিটি গ্রামে আমি সফর করেছি, তাদের 3 তলা খাটে ঘুমিয়েছি এবং তাদেরকে হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহিত করার জন্য তাদেরকে বুঝিয়েছি। এবং তারা আবার যখন বুঝতে পেরেছেন তারা আবার নিজেরা তাদের সহকর্মীদেরকে বোঝাচ্ছেন। এভাবে কিন্তু বাংলাদেশে আমি যখন গেছি তখন রেমিটেন্স খুব সামান্য পরিমাণে ছিল, এখন তো আপনার গিয়ে 16 বিলিয়ন US ডলার রেমিটেন্স বাংলাদেশে আসছে, যেটা নাকি সারা দুনিয়ার সবচেয়ে লিডিং যে সমস্ত রেমিটেন্স আহরণকারী দেশ আছে বাংলাদেশ তার মধ্যে পরিগণিত হচ্ছে বর্তমানে। কাজেই এটার গুরুত্ব আছে এবং বাংলাদেশের রেমিটেন্স আহরণের ব্যাপারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের বাইরে এবং দেশের ভিতরে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমরা প্রোডাক্ট ডেভেলপ করেছি, আমাদের জনশক্তিকে ট্রেনিং দিয়েছি, বেনিফিশিয়ারি যারা রেমিটেন্সটা ভোগ করে তাদের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, তাদের সম্পর্ক বাড়িয়েছি। আমি আপনাকে সময় পেলে এক সময় শুধু রেমিটেন্সের উপরে আমি আপনাকে লম্বা করে বলতে পারবো। জি, আজকে আমাদের সময় স্বল্পতায় আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মান্নানের সঙ্গে আমরা কথা বলছিলাম শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে। পরে খবরে যাচ্ছি। কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রে এখনও কোরবানির ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর। ডেলিভারির ধীর গতির কারণে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। 36,000 ধারণ ক্ষমতার এ বন্দরে বর্তমানে রয়েছে প্রায় 32,000 কন্টেইনার। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বলে অভিযোগ আমদানি রপ্তানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের। এই অবস্থায় কন্টেইনার ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত করার উপায় খুঁজছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
ঈদের দুদিন ছাড়া বছরের পুরোটা সময় সচল থাকে দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দর। এই সময় পণ্য ওঠানামার পাশাপাশি স্বাভাবিক থাকে ডেলিভারিও। কিন্তু গত কয়েক মাস ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোরবানি ঈদের পর থেকে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। সবশেষ তথ্য অনুযায়ী ৩৬,৩৫৭ টিউস কন্টেইনার ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে রয়েছে ৩১,৭৯৫ টিউস কন্টেইনার। জাহাজগুলোর জট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর পোর্টের ভিতরে কন্টেইনার জট হচ্ছে, মনে করেন খালি কন্টেইনারটা আমরা তড়িৎ গতিতে জাহাজে তুলতে পারছি না। স্বাভাবিক সময়ে প্রতিদিন ২ থেকে ২,৫০০ কন্টেইনার ডেলিভারি হলো ঈদের বন্ধেতা কয়েকশে নেমে আসে। আর এর ফলে কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। ডেলিভারিটা আমাদের এক সপ্তাহ প্রায় ৮ দিন ৯ দিনের মতো ডিস্টার্ব হয়েছে এবং এটা খুবই স্লো ছিল। যারা ইম্পোর্টাররা ডেলিভারি যারা ইম্পোর্ট করেছেন তারা নেননি। ২-৩ বছর আগের তুলনায় ইম্পোর্ট অনেক বেড়ে গেছে, এক্সপোর্ট অনেক বেড়ে গেছে, যে কারণে কি এবার জিনিসটাকে সামাল দেওয়া আমাদের জন্য একটু কষ্টকর হচ্ছে। এই অবস্থায় কন্টেইনার জট খোলার উপায় খুঁজতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করবে বন্দর কর্তৃপক্ষ। কি মেকানিজম করা যায় যে বন্ধের সময় ডেলিভারিটা দেওয়া যায় এবং এই অথবা ওনারা এইভাবে চিন্তা করেই করবেন যে বন্ধের সময় যাতে চট্টগ্রাম বন্দরের উপরে অতিরিক্ত চাপ না পড়ে। বর্তমানে প্রতিদিন বন্দর কর্তৃপক্ষ ৬,০০০-এর বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে আমদানিকৃত কন্টেইনারের পরিমাণ ৩,০০০-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের অগ্রগতি ও অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত না করে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টস সাফা আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে স্বচ্ছতার সঙ্গে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে না, যে কারণে অর্থনৈতিক নীতি সংস্কার জরুরি হয়ে পড়েছে। ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ ISMAB আয়োজিত সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, FBCCI সভাপতি আব্দুল মাতলুব আহমদ ছাড়াও সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। বাংলাদেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে ভারত। গতকাল সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ সাংবাদিকদের জানান, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। ভবিষ্যতে এবং বর্তমানে যত পরিমাণ বিদ্যুৎ আমাদের প্রয়োজন ভারত থেকে, উনি এটা আমাদের কাছে এই মেসেজটা আমাদের কাছে পৌঁছেছেন যে তারা দিতে প্রস্তুত। আরেক যত পরিমাণই হোক, 2000 হোক, 3000 হোক, তারা দিতে প্রস্তুত 3000 মেগাওয়াটে। এবং এটা আলোচনা করে আমরা ঠিক করব কি পরিমাণ বিদ্যুৎ আমাদের ভারত থেকে আমরা নিতে পারবো ভবিষ্যতে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং পরিবেশের উপর প্রভাব পড়ে এমন ক্ষতিকর কিছুই থাকবে না সেখানে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সাধারণ গ্রাহকরা এর সুফল পাচ্ছেন না। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ISP গুলো বলছে, BSCCL এর আরোপ করা শর্তের কারণে দাম কমানোর সুবিধা দেওয়া যাচ্ছে না গ্রাহকদের। এ অবস্থায় শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL। সর্বনিম্ন 625 টাকায় ব্যান্ডউইথের দাম নির্ধারণ করে BSCCL। ন্যূনতম 10 Gbps ব্যান্ডউইথ কিনলে এ দাম কার্যকর করার শর্ত জুড়ে দেয় তারা। সাধারণ গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন পর ব্যান্ডউইথের দাম কমালেও এর সুফল পাচ্ছেন না তারা। যে দামটা কমানোর কথা ছিল সরকারি রেট অনুযায়ী, তাহলে আমাদের কিন্তু আরো 40%, মিনিমাম 40% দাম আরো আমাদের কম হতো, আমরা আরো কম খরচে পাইতাম। আইএসপি কে প্রশ্ন করলে তারা অলওয়েজ যে অ্যানসারটা দেয় যে আমরা যারা বিগ আইএসপি থেকে নিচ্ছি তারা কমাচ্ছে না। যদিও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ISPBর দাবি, BSCCL এর 10 Gbps শর্তের কারণে গ্রাহক পর্যায়ে দাম কমাতে পারছেন না তারা। সেই প্রাইসটা কিন্তু আইএসপিদের জন্য না, সেই প্রাইসটা আইএইচদের জন্য। আইএইচি কোম্পানিগুলো তাদের কাছ থেকে 10 গিগ ব্যান্ডউইথ নিলেই সেই প্রাইসটা প্রযোজ্য। 2-1টা কোম্পানি ছাড়া কারোই ওই ক্যাপাসিটি নেই। ওই প্রাইসে নিয়ে সে
10% রেভিনিউ শেয়ারিং করবে গভর্নমেন্টের সাথে, 15% ভ্যাট দিবে। এ ধরনের জটিলতা নিরসনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এই বিষয়টা আসলে আমাদের নিজেদেরও আন্তঃমন্ত্রণালয়ে একটা বৈঠক করে আমরা ঠিক করব। সেবাটা স্বল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে যেন পায়। আবার এটাও দেখতে হচ্ছে যে ইনভেস্টররা এখানে ইনভেস্টমেন্ট করেছেন তারা একেবারেই কোনো রকমই লাভ না করে এই সেবাটা পৌঁছে দেবেন, সেটাও প্র্যাকটিক্যাল নয়। বর্তমানে দেশে প্রায় 120 জিবিপিএস ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। এর মধ্যে 30 জিবিপিএস সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, আর বাকি 90 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে 6টি বেসরকারি কোম্পানি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ভোলার সাগরকুলের জনপদ মনপুরার অর্ধলক্ষাধিক মানুষকে আলো দেখাবে উদ্বোধনের অপেক্ষায় থাকা সোলার মিনিগ্রিড বিদ্যুৎ কেন্দ্র। মান্ধাতার আমলের কুপি আর হারিকেনের বদলে সেখানকার ঘরে জ্বলবে বৈদ্যুতিক বাতি। পিছিয়ে পড়া এ জনপদে গড়ে উঠবে শিল্প কারখানা। এতে দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চলতি মাসেই এই কেন্দ্রটি চালুর আশা করছেন প্ল্যান্ট কর্তৃপক্ষ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে বিদ্যুতের অভাবে অন্ধকারে রয়েছে দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। তবে জনগোষ্ঠীকে আলো দেখাতে সাকুচিয়ার বাংলা বাজারে দেশের সর্ববৃহৎ সোলার মিনিগ্রেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড। বিশ্বব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ইটকলের সহায়তায় প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কেন্দ্রে 177 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ব্যাটারি যখন ব্যাকআপ দিতে পারবে না সেক্ষেত্রে অটোমেটিক্যালি সে ওই ডিজেল ইঞ্জিনটাকে সে অন করে দেবে এবং দুইটা সিমুলটেনিয়াসলি হাইব্রিডলি কাজ করবে। যে আমরা এক্সিস্টিং সিস্টেম যেটা চালাচ্ছি বিদ্যুৎ সাশ্রয়ী আমরা সবকিছু ইকুইপমেন্ট লাগাবো, এতে করে কাস্টমাররা এখানকার উপকৃত হবে। এই অবস্থায় সোলার বিদ্যুৎ প্ল্যান্টকে ঘিরে স্বপ্ন দেখছেন এখানকার বাসিন্দারা। বিদ্যুৎ আসলে আমাদের পড়ালেখার সুযোগ সুবিধা হবে। গরমের দিনে আমরা ফ্যান চালাতে পারবো, বাতি চালাতে পারবো। মৎস্যজীবীদের জন্য অনেক উপকার হবে, এখানে একটা বরফ মিল হবে। এদিকে পর্যায়ক্রমে সবার কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। ট্র্যাডিশনাল ইলেকট্রিসিটি যাওয়ার চান্স নাই বা অনেক বেশি ব্যয়বহুল এই ধরনের জায়গাগুলোতে মিনিগ্রিড মানুষকে কনভেনশনাল গ্রিড ইলেকট্রিসিটি সুবিধা দিতে পারে। এই উপজেলার জন্য যে সমস্ত ক্ষুদ্র শিল্প দরকার সেগুলো এই এলাকায় হবে। সাথে সাথে দেখা যাবে খুব দ্রুত হয়তো 1 বছরের ভিতরে রিমার্কেবল বা এটা কল্পনাতীত উন্নয়ন এখানে ঘটেছে। প্রাথমিকভাবে 655 জন আবাসিক গ্রাহক ও 5টি মাঝারি শিল্প কারখানায় নির্বিচ্ছিন্ন সংযোগ দেওয়া হবে। সময় সংবাদ, ভোলা। ঢাকা ও রংপুরে 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় কোনো প্রভাব পড়েনি পর্যটন শহর কক্সবাজারে। প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসছেন পর্যটক, আর পর্যটক সহ সেখানে বসবাসকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শতাধিক বিদেশি নাগরিকও স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করছেন। এদিকে তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, আর এখানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। সম্প্রতি ঘটে যাওয়া 2 বিদেশি নাগরিক খুনের ঘটনায় কক্সবাজারে বিদেশি পর্যটক আসা নিয়ে ছিল শঙ্কা, কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক বিদেশিদের নিরাপত্তা দেয়া হচ্ছে। এতে সন্তুষ্ট বিদেশি পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। I just feel like here in Cox's Bazar compared to Dhaka, there's so much more to do. The people are friendlier. Cox's Bazar I feel is a nice place, safe and have so many places to you can enjoy. আমরা স্বাভাবিকভাবে গেস্ট পাচ্ছি, বিদেশি গেস্টরা আসতেছে থাকতেছে। পূজা উপলক্ষেও আমরা অনেক বিদেশি পর্যটকের বুকিং পাচ্ছি। আন্তর্জাতিক দাতা সংস্থার শতাধিক বিদেশি নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই কর্মকর্তা। কোনো কাজে কক্সবাজার শহরের বাইরে যাওয়ার ব্যাপার থাকে, তারা বলেছেন যে যদি কোনো রকম নিরাপত্তা বাহিনী প্রয়োজন হয়, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা দরকার হয়, ওনারা করবেন। বিদেশি নাগরিক ও পর্যটকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় টুরিস্ট পুলিশ। হোটেলগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি। এছাড়া আমাদের সিভিল টিম বিচ এরিয়াতে যাতে কোনো রকম দুর্ঘটনার শিকার না হয় তারা এর জন্য থাকতেছে তাদের সাথে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে গত বছরের তুলনায় এবার কক্সবাজারে বিদেশি পর্যটকের আগমন বেড়েছে 30%। গত 1 মাসে বিদেশি পর্যটক এসেছেন 5 শতাধিক। সময় সংবাদ, কক্সবাজার।
দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনকে জাতীয় গর্ব হিসেবে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সম্প্রতি ওয়ালটন ফ্যাক্টরি কমপ্লেক্স পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজকে দেশের প্রথম বেসরকারি হাইটেক পার্ক ঘোষণারও আশ্বাস দেন। তার মতে ওয়ালটনের সাফল্য দেশের আইসিটি খাতে বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করেছে। এ সময় ওয়ালটনের পরিচালক সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। আগামী সপ্তাহে ব্রিটেন শাখায় প্রায় 1200 কর্মী ছাঁটাই করবে টাটা স্টিল। বর্তমানে ব্রিটেনের স্কানথর্প স্টিল নামের এই প্ল্যান্টে কাজ করছে অন্তত 3000 কর্মী। মন্দার কারণে এই ফার্ম ছাড়াও স্কটল্যান্ডে কর্মী ছাঁটাই করতে পারে টাটা স্টিল। শক্তিশালী পাউন্ডের মানের কারণে স্টিল আমদানিতে বিপাকে পড়তে হওয়ায় ব্রিটেনে লোকসান গুনতে হচ্ছে এই প্রতিষ্ঠানটিকে। টাটা কর্তৃপক্ষ জানিয়েছে, মুনাফার ধারায় ফিরতে ব্যবসায়িক কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। ব্রিটেনে টাটার বিভিন্ন প্রতিষ্ঠানে অন্তত 17000 কর্মী চাকরি করছেন। দারিদ্র্যের মতো অভিশাপ থেকে মুক্তি পেতে এবং উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। পুনেতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারি খাতে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানা পদক্ষেপ নিচ্ছে এবং দেশের অর্থনীতিতে তার আশানুরূপ প্রতিফলনও দেখা যাচ্ছে। কিন্তু ব্যক্তি মালিকানাধীন খাতগুলোতে বিনিয়োগ বাড়ছে না, তাই এ খাত থেকে রাজস্ব আয়ও কম হচ্ছে। 2016 সালের এপ্রিলের মধ্যে বিদেশি ও দেশি কোম্পানিগুলোর বিনিয়োগের ক্ষেত্রে নীতির পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি। সরকারি খাতে বিনিয়োগে আমাদের সাফল্য প্রশংসনীয়, কিন্তু ব্যক্তি খাতে বিনিয়োগে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি পিছিয়ে রয়েছে। এটা বাড়াতেই হবে। ভবিষ্যতে উন্নয়নের বাধা যদি রাজনীতি হয়ে দাঁড়ায়, সেটাতেও ভারতের অর্থনীতি খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে দ্রুতগতির রেল চলাচলের জন্য অত্যাধুনিক রেলওয়ে স্থাপনের লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ইন্দোনেশিয়া ও চীন। দেশ দুটির পক্ষ থেকে ইন্দোনেশিয়ান রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিলার সিনার্জি ও চীনা কোম্পানি রেলওয়ে ইন্টারন্যাশনাল এই চুক্তিতে স্বাক্ষর করে। 2018 শেষ নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে এবং 2019-এর শুরুতে চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এক অঞ্চল এক পথ উদ্যোগের অংশ হিসেবে বাণিজ্য, বিনিয়োগ সহ আঞ্চলিক যোগাযোগ বাড়াতে এ কার্যক্রম হাতে নিয়েছে চীন ও ইন্দোনেশিয়া। এই উদ্যোগ সফল করতে জাপানকে প্রায় $500 কোটি ঋণ দেবে চীন। বিক্রি কমায় 2015-এর জন্য প্রত্যাশিত প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বের সবচেয়ে বড় খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান নেসলে। চলতি বছর ভারতে ম্যাগি নুডলসে ক্ষতিকর সীসার উপস্থিতি থাকায় দেশটিতে নেসলের অন্যান্য খাদ্যপণ্যেরও বিক্রি কমে যায়। এছাড়া যুক্তরাষ্ট্রে কমে যায় তাদের ফ্রোজেন ফুড বিক্রি। এক হিসেবে দেখা গেছে, সেপ্টেম্বরে বিশ্বে প্রতিষ্ঠানটির $6,800 কোটি পণ্য বিক্রি হয়েছে, যা প্রত্যাশার চেয়ে $1,000 কোটি কম। আর সে কারণেই প্রবৃদ্ধির পূর্বাভাস 1% কমিয়েছে নেসলে। পর্তুগালকে শিগগিরই তাদের 2016 সালের বাজেটের খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র আন্নিকা বেইদার্থ জানান, পর্তুগাল 15 অক্টোবরের মধ্যে তাদের বেঁধে দেওয়ার সময়ে খসড়া বাজেট জমা দিতে ব্যর্থ হয়েছে। গত 4 অক্টোবরের নির্বাচনের পর কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তাই ঠিক সময়ে বাজেটের খসড়া জমা দিতে পারেনি। ধারণা করা হচ্ছে আগামী 20 কিংবা 21 অক্টোবর পর্তুগালে নতুন সরকার গঠন করা হবে। The Commission has urged Portugal to আমেরিকান এয়ারলাইন্সের সাথে একীভূত হয়ে গেল ইউএস এয়ারওয়েজ। গেল 17 অক্টোবর থেকে একীভূত হয়েছে প্রতিষ্ঠান দুটি। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হলো কোম্পানি দুটি। একীভূত হওয়ার পর ইউএস এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির ভবিষ্যৎ, কর্মকর্তা কর্মচারী এবং যাত্রীদের জন্য এ পরিকল্পনা বেশ ফলপ্রসূ হবে। এই উপলক্ষে 16 অক্টোবর স্যান ফ্রান্সিসকোতে থেকে ফিলাডেলফিয়া পর্যন্ত একটি বিমান যাত্রা করেছে। একীভূত হওয়ার পর এই কোম্পানির অনেক ফ্লাইট স্থানান্তর করতে হচ্ছে। পাশাপাশি ইউএস এয়ারওয়েজের কর্মকর্তারা কর্মচারীদের প্রশিক্ষণ দিতে হচ্ছে। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইট dcbt.org-তে। সূচকের চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে আজ ডিএসসিতে। তবে এই মুহূর্তে সূচক কিছুটা পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে 8 পয়েন্ট বেড়ে ডিএসসি এক্স রয়েছে 4616 পয়েন্টে। সরিয়ে ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক ডিএসসিএস দেখতে পাচ্ছি 4 পয়েন্ট বেড়ে রয়েছে 1099 পয়েন্ট এবং ডিএস30 বাছাই সূচক 5 পয়েন্ট বেড়ে রয়েছে 1749 পয়েন্ট। এখন পর্যন্ত ডিএসসিতে লেনদেন হয়েছে 86 কোটি টাকার শেয়ার এবং
লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 132টির, কমেছে 83টির এবং অপরিবর্তিত রয়েছে 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এ পর্যায়ে দেখে নিচ্ছি টপ 20 শেয়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। শুরুতে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। লাফার্জ সুরমা সিমেন্টের লাস্ট ট্রেডিং প্রাইস 85 টাকা 10 পয়সা, যা গতকাল ছিল 83 টাকা 10 পয়সা। কেডিএস লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস দেখতে পাচ্ছি 71 টাকা 80 পয়সা, যা গতদিন ছিল 71 টাকা 30 পয়সা। রেনাটা রয়েছে টপ 20 শেয়ার তালিকার তৃতীয় অবস্থানে, যার সর্বশেষ দাম দেখতে পাচ্ছি 1211 টাকা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন রয়েছে টপ 20 শেয়ার তালিকার চতুর্থ অবস্থানে, যার সর্বশেষ দাম 137 টাকা 70 পয়সা, যা গতদিন ছিল 134 টাকা। ব্র্যাক ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে। ব্র্যাক ব্যাংকের লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি 48 টাকা 70 পয়সা, যা গতকাল ছিল 49 টাকা 30 পয়সা। গ্রামীণ ফোন এই তালিকায় রয়েছে ষষ্ঠ অবস্থানে। গ্রামীণ ফোনের সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 243 টাকা 70 পয়সা, যা গতকাল ছিল 244 টাকা 60 পয়সা। আমান ফিড রয়েছে সপ্তম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম 56 টাকা 70 পয়সা। সিভিও পেট্রোলাইজিং রয়েছে অষ্টম অবস্থানে, যার সর্বশেষ দাম 443 টাকা। ইউনাইটেড এয়ার টপ 20 শেয়ার তালিকার নবম অবস্থানে থাকা প্রতিষ্ঠান, যার সর্বশেষ দাম 9 টাকা 70 পয়সা। অলিম্পিক ওএল রয়েছে দশম অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 43 টাকা 30 পয়সা। বেক্সিমকো ফার্মা রয়েছে 11তম অবস্থানে। বেক্সিমকো ফার্মার সর্বশেষ দাম 72 টাকা। বিএসআরএম স্টিল রয়েছে টপ 20 শেয়ার তালিকার 12তম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 94 টাকা 20 পয়সা, যা গতদিন ছিল 93 টাকা 90 পয়সা। ইমার্ল্ড অয়েল রয়েছে টপ 20 শেয়ার তালিকার 13তম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম 53 টাকা 40 পয়সা, যা গতকাল ছিল 53 টাকা 30 পয়সা। ফার কেমিক্যাল টপ 20 14তম প্রতিষ্ঠান, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 35 টাকা 50 পয়সা, যা গতকাল ছিল 35 টাকা। বেক্সিমকো টপ 20 শেয়ার তালিকার 15তম অবস্থানে থাকা প্রতিষ্ঠান। বেক্সিমকোর সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 28 টাকা 80 পয়সা। সিএনএ টেক্সটাইল রয়েছে 16তম অবস্থানে, যার সর্বশেষ দাম 13 টাকা 70 পয়সা। আইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে 17তম অবস্থানে, যাদের সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 8 টাকা 30 পয়সা। আইপিডিসি রয়েছে 18তম অবস্থানে, সর্বশেষ দাম 22 টাকা 50 পয়সা, যা গতকাল ছিল 23 টাকা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি রয়েছে 19তম অবস্থানে, যার সর্বশেষ দাম 106 টাকা 60 পয়সা এবং সর্বশেষ প্রতিষ্ঠানটি হচ্ছে এসপিসিএল, যার লাস্ট ট্রেডিং প্রাইস 148 টাকা 10 পয়সা, যা গতকাল ছিল 146 টাকা 10 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসসির সর্বশেষ খবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দেশে জনপ্রিয়তা বাড়ছে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার। গ্রাহক সেবা থেকে শুরু করে মুনাফা বঞ্চনেও এগিয়ে এ ধরনের ব্যাংকিং। কন্টেইনার ডেলিভারিতে কোরবানির ঈদের ধকল কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম বন্দর। দুর্ভোগে আমদানি রপ্তানির সঙ্গে সম্পৃক্তরা। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। শর্তই বাধা বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এবং প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসছেন পর্যটক। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালো পুলিশ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।